আমরা পার্টনারশিপ করছিলাম। পার্টনারশিপের অ্যাডমিশনটা করছিলাম। পার্টনারশিপের তিনটা পার্ট আছে। মূলত অ্যাডমিশন থেকে অঙ্ক আসে, রিটায়ারমেন্ট থেকে অঙ্ক আসে, আর ডিসলিউশন আছে যেটা, এটা থেকে খুব কম আসে। বাট তারপর আমরা একটু শিখবো। অ্যাডমিশন আর রিটায়ারমেন্টটাই ভালো করে শিখবো। এখান এই দুটো থেকে দুইটা অঙ্ক আসতে পারে বা একটা আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা অ্যাডমিশনটা করাচ্ছিলাম, একটা ক্লাস নিয়েছি। আজকে সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম যে পার্টনারশিপ জিনিসটা কি, এবং সেখানে নিউ পার্টনারদের আগমন এবং নতুন পার্টনার কিভাবে আসে, কি কি নিয়ে আসে সেই বিষয়গুলো, এবং জার্নাল। আমরা জার্নালের একটা ফরম্যাট শিখেছিলাম। সম্পদ বৃদ্ধি পেলে জার্নাল কি হয়, সম্পদ কমে গেলে, সম্পদ বলতে যে কোনো সম্পদ বোঝাচ্ছি, হতে পারে ফার্নিচার, হতে পারে ইকুইপমেন্ট, হ্যাঁ, সেটা বৃদ্ধি পেলে কি যাবে তা হয়, হ্রাস পেলে কি যাবে তা হয়, দায় বৃদ্ধি পেলে কি যাবে তা, দায় হ্রাস পেলে কি যাবে তা, নতুন অংশীদার যদি মূলধন নিয়ে আসে তাহলে কি যাবে তা, এবং জেনারেল রিজার্ভ, ইনকাম স্টেটমেন্ট, প্রফিট লস অ্যাকাউন্ট, এইগুলো যদি থাকে, এই তিনটারও জাবেদা হবে। জেনারেল রিজার্ভ থাকলে জাবেদা হয় জেনারেল রিজার্ভ ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। নিট ইনকামে জাবেদা হয় নিট ইনকাম ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। ঠিক আছে, এভাবে। বা ইনকাম সামারি থাকলে জাবেদা হয় ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ডেবিট ইনকাম সামারি ক্রেডিট। তো এগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম। আর গুডউইলটা আমরা জাস্ট ধারণা নিয়েছিলাম, এবং গুডউইলের একটা ফরম্যাট শিখেছিলাম। গুডউইলের জাবেদার ফরম্যাট, যে গুডউইল তিনটা মেথডে আসতে পারে। একটা আসতে পারে হচ্ছে রিভ্যালুড মেথড, একটা হচ্ছে প্রিমিয়াম মেথড, আর একটা হচ্ছে রিটেন অফ মেথড। এই তিনটা মেথডে গুডউইলের জাবেদা এবং চেনার উপায়, যে কিভাবে আমরা চিনবো যে এটা কোন মেথডের গুডউইল, আর তার জাবেদা কি হবে, এগুলো মুখস্থ করতে বলেছিলাম। যারা ক্লাস মিস করেছো, প্রথম ক্লাসের ভিডিও দেখে এই জাবেদাগুলো মুখস্থ করে নিতে হবে। আমরা আজকে থেকে প্রথম অঙ্ক শুরু করব, প্রবলেম 1। অঙ্ক, এই এই চ্যাপ্টারটা একটু হার্ড, কারণ হচ্ছে যে অনেক কিছু মাথায় রাখতে হয়। হুম। অন্যান্য চ্যাপ্টারের মতো করে মানে শর্টকাট না এটাতে। অনেক কিছু তোমাকে মাথায় রাখতে হবে। সবকিছু মাথায় রেখে তারপর তারপর তোমাকে অঙ্ক করতে হবে, না হলে দেখা যাচ্ছে কোনো পার্টনারের টাকা পয়সা যদি কম হয়ে যায় তাহলে কিন্তু অঙ্ক মিলবে না। তো দেখো, প্রথম অঙ্কটা, প্রবলেম 1। পি অ্যান্ড কিউ আর ইন দ্য পার্টনারশিপ শেয়ারিং প্রফিট অ্যান্ড লস অ্যাজ 4:1। পি আর কিউ দুজন হচ্ছে পার্টনার, তারা প্রফিট শেয়ার করে, প্রফিট এবং লস শেয়ার করে 4:1 রেশিওতে। 4:1 রেশিওতে। দে অ্যাডমিট দে অ্যাডমিট আর ইনটু দ্য ফার্ম, তারা আর কে তাদের ফার্মে নিয়ে আসতে যাচ্ছে। আর পেইং এ প্রিমিয়াম অফ 30,000 ফর 1/3 শেয়ার অফ দ্য প্রফিট। আর 30,000 টাকা প্রিমিয়াম দিয়েছে 1/3 শেয়ারের জন্য, মানে 3/1 শেয়ার আর নিতে চায়। এই যে 1/3 শেয়ার, 3/1 শেয়ার আর নিতে চায়। As between themselves, P and Q agree to share future profit and losses equally। বলতেছে পি আর কিউ, আচ্ছা, আর যে শেয়ার নিবে, ধরো একজন হচ্ছে পি, একজন হচ্ছে কিউ, এই দুইজন আগে থেকে ব্যবসা করে। এই দুইজন আগে থেকে ব্যবসা করে। পি এর যদি 4 টাকা থাকে, তাহলে কিউ এর হচ্ছে 1 টাকা। মানে যে 4:1, এর যদি 4 টাকা থাকে, এর হলো 1 টাকা। এখন এই আর নতুন আসতেছে, নতুন এসে এই কোম্পানির মালিক হবে, আর 30,000 টাকা নিয়ে আসতেছে সাথে করে। এখন আর কত পার্সেন্ট নেবে, ওখানে যেমন 4:1, তাহলে আর কত রেশিও, আর এর রেশিওটা বলা নেই, কিন্তু বলা আছে কি, যে পি আর কিউ এরা দুইজন সমানভাবে আর কে দিবে। পি যতটুকু আর কে দিবে, কিউ ততটুকুই আর কে দিবে, কেউ কম বেশি দিবে না। এই যে এখানে বলছে যে পি অ্যান্ড কিউ এগ্রি টু শেয়ার ফিউচার প্রফিট অ্যান্ড লসেস ইকুয়ালি, তারা দুইজন সমানভাবে দেবে। পি যদি 10 টাকা দেয়, কিউ 10 টাকা দিবে। এরপরে ক্যালকুলেট দ্য নিউ রেশিও, নতুন রেশিও কত হবে এটা তোমাকে বের করতে হবে। যে আগের রেশিও ছিল তো 4:1, তাইলে নতুন রেশিও কত হবে সেটা তোমাকে বের করতে হবে। নতুন রেশিও বলতে 3 জন হয়ে গেছে না এখন, তাহলে 3 জনের রেশিও কত হবে সেটা। এরপর বলছে গেইন রেশিও, গেইন রেশিও বের করো। গেইন রেশিওর আর একটা নাম আছে স্যাক্রিফাইস রেশিও, তো সেটা বের করতে হবে। অ্যান্ড জার্নাল এন্ট্রি, এবং তোমাকে জার্নাল করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমাদের তিনটা রিকোয়ারমেন্ট।
একটা হচ্ছে নিউ রেশিও বের করতে হবে, একটা হচ্ছে গেইন রেশিও বা স্যাক্রিফাইসিং রেশিও বের করতে হবে, আর একটা জার্নাল করতে হবে। আচ্ছা, এখন এই অঙ্কটা পড়ে, মানে অঙ্কটা তো বুঝছো যে কি দেওয়া আছে আর আমাদের কি বের করতে হবে, এতটুকু কি বোঝা গেছে? হুম। অঙ্কটার মধ্যে কোনো প্রশ্ন আছে কারো? না ভাইয়া। আচ্ছা, না অঙ্ক স্যার। পড়ে, অঙ্ক পড়ে তো বোঝা গেছে যে এই এই তথ্যগুলো দেওয়া আছে, আমাদের এই এই জিনিসগুলো বের করতে হবে। এই জিনিসটা এতটুকু তো আমরা সবাই কনফার্ম। জি ভাইয়া। আচ্ছা, চলো এবার আমরা একটু একটু করে অঙ্ক সলভ করি। প্রথমে আহ, যেটা বলেছিল যে আর যে নতুন করে আসতেছে সে 1/3 শেয়ার দিবে, এটা একটু লিখেছি এখানে। যে প্রথমে লিখছি ক্যালকুলেশন নিউ রেশিও, আমরা নিউ রেশিও বের করছি। আর গেটস 1/3 শেয়ার অ্যাকোয়ারিং ইকুয়ালি ফ্রম পি অ্যান্ড কিউ। সে পি আর কিউ, আগে যারা দুজন ছিল, আগে কে ছিল? পি ছিল আর কিউ ছিল, ওদের দুইজনের কাছ থেকে 1/3 শেয়ার নিবে, দুইজনের কাছ থেকে সমানভাবে নিবে। 1/3, 1/3 মানে হচ্ছে এই যে 3/1 শেয়ার নিবে, 3/1 শেয়ার তারা নিবে। আচ্ছা, আমি একটা জিনিস বলি, 3/1 বাদ দাও, আমি অন্যভাবে বলি। মনে করো আর 10 টাকা নিবে, ভালো করে বুঝো। আর নিবে হলো 10 টাকা। এই 10 টাকা কে দিবে বলো তো? এই 10টা টাকা কে দিবে? পি আর আর কিউ। পি আর কিউ দিবে। একটা আর যে 10 টাকা পাবে, এই 10 টাকা দিবে পি আর কিউ। পি আর কিউ কিভাবে দিবে? সমান। সমান ভাগে দিবে, সমান ভাগে দিবে। তাহলে একজন কত দিবে? 5 টাকা। 5 টাকা। আমি যদি এরকম ভাবে লিখি যে যেহেতু এই 10 টাকা দুইজন মিলে দিবে, আমি যদি 2 দিয়ে ভাগ করি, এই 10 টাকা তো দুইজন মিলে দিবে, তা আমি যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে বের হয়ে যাবে না যে একজন কয় টাকা দিবে? বের হবে? হুম। হ্যাঁ হ্যাঁ। আমি যদি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ কেন? 10 টাকা দুইজন মিলে দিবে, এই জন্য 2 দিয়ে ভাগ করেছি, তাহলে একজন কত দিবে বের হয়ে যাবে, 5 টাকা। এইটা কি বুঝছি? জি ভাইয়া। এবার আসল আসল অঙ্ক। এবার বিষয়টা হলো যে আর 1/3 নিবে, 1/3, এই এই 1/3 বা 3/1, এই 3/1, এটা দিবে কে? পি কিউ দিবে, তাই না? জি। এই 3/1 আর পাবে, তা আর কে দিবে কে? পি আর কিউ মিলেই তো দিবে 1/3। তাইলে আমি এইখানেও 2 দিয়ে ভাগ করতে পারি, কারণ তারা দুইজন সমান ভাবে দিবে। আমি যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল যেটা আসবে ওইটা একজন দিবে। তাহলে হুম। আমি যদি এখানেও 2 দিয়ে ভাগ করি, তাহলে কিভাবে হয় বিষয়টা দেখো। এখানে একটু ক্যালকুলেশন হবে। তাহলে এটাকে আমি পরের লাইনে ভেঙে এভাবে লিখতে পারি যে 1/3, যেহেতু এটা ভাগ আকারে আছে, আমি যদি গুণ করে দেই তাহলে 1/2 হয়ে যায় না? এটা কি আমরা জানি কিভাবে 1/2 হয়ে গেল? জি। এটা নিচে ভাগ আকারে ছিল, তো আমি যদি গুণ আকারে লিখতে চাই তাহলে উল্টা হয়ে যাবে, উল্টা হইলে 1/2 হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন করলে হয় 1/6। তাহলে এই 1/6 হচ্ছে একজন দিবে। তাহলে একজন দিবে 1/6, আর একজনও দিবে 1/6। এখানে যেমন 5 টাকা হইলো না? একজন দিবে 5 টাকা, আর একজন দিবে 5 টাকা। এখানে একজন দিবে 1/6, আর একজন দিবে 1/6। তাহলে প্রত্যেকে 1/6 করে দিবে, প্রত্যেকে দিবে 1/6 করে। এটা বুঝছো যে 1/6 কিভাবে হলো? এটা বুঝছো কিনা বলতে হবে, 1/6টা জি জি কিভাবে ভাইয়া হলো। বুঝছি। ভাইয়া। জি স্যার বলছি। আচ্ছা, তাহলে এটা কিন্তু অনেকে বুঝতে পারে না, আমি আবার একটু ক্লিয়ার করে দেই। আমি বলেছিলাম যে এখানে পার্টনার ছিল দুইজন, একজন ছিল পি আর একজন ছিল কিউ। নতুন করে আর ব্যবসায় ঢুকে গেছে, নতুন করে আর কে, আর ব্যবসায় জয়েন হচ্ছে। তা আর যদি আসে, এখন মনে করো যে আমি বলেছিলাম যে আর কে যদি তুমি 10 টাকা দাও, এই 10 টাকা কে দিবে? পি আর কিউ দিবে।
পি আর কিউ দুইজন মিলে 10 টাকা দিবে। তো দুইজন মিলে অর্ধেক অর্ধেক করে দিবে। তা দুইজন যদি দেয় আমি 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে একজন কয় টাকা দিবে? 5 টাকা দিবে। 5 টাকা। এখানেও ঠিক তাই। এখানে বলছে যে আর কে দেয়া হবে 1/3 অংশ, মানে 1/3, মানে 3 ভাগের 1 ভাগ দেওয়া হবে। তাহলে 1/3 এটা কে দিবে? দুইজন মিলে দিবে। তাহলে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে 1/6 আসে। তাহলে এক একজন 1/6 অংশ করে দিবে। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা এখানে বের করেছি যে 1/3কে এই যে 2 দিয়ে ভাগ করেছি। 2 দিয়ে ভাগ করলে এটা গুণ হয়ে গেলে 1/2 হয়, তাহলে 1/6 এক একজন 1/6 অংশ করে দিবে। আচ্ছা, 1/6 করে যদি দেয়, আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করো। আমাদের শুরুতে রেশিও ছিল না যে 4:1? জি। আচ্ছা, 4:1 মানে কি? 4 আর 1 যোগ করলে কত হয়? 5 না? তাহলে জি। পি এর অংশ ছিল হচ্ছে 4/5, আর কিউ এর অংশ ছিল হচ্ছে 1/5। 5। এটা কি আমরা জানি? 4 আর 1 যোগ করতে হবে আগে। 4 আর 1 5 হয়, যোগ করতে হবে। যোগ করে তাহলে পির অংশ কোনটা? 4 না? কত জি। ভাগের 4 ভাগ? 5 ভাগের 4 ভাগ। তাহলে এখানে 5/4। লিখেছি 5 ভাগের 4 ভাগ। আর কিউ এর অংশ কত? 5 ভাগের 1 ভাগ। 1 ভাগ। তাহলে এইটা পি এর অংশ ছিল, এখন না কিন্তু, আগে ছিল। এইটা কিউ এর অংশ ছিল। তো পি এর যে চার চার এই যে 4/5 যে অংশটা ছিল, এখন পি তো 1/6, এই অংশটা তাকে ছেড়ে দিতে হবে, আর কে দিয়ে দিতে হবে। এই 5 ভাগের 4 ভাগ থেকে 1/6 অংশটা তাকে দিয়ে দিতে হবে, স্যাক্রিফাইস করে দিতে হবে আর এর জন্য, কারণ দুইজন সমানভাবে দিবে। তাহলে আমরা যে কাজটা করব, তাহলে এখন পি এর নতুন শেয়ার, শেয়ার কত হবে? পি এর নতুন শেয়ার হবে, আগে ছিল যে 5 ভাগের 4 ভাগ, এখান থেকে বিয়োগ করব 1/6 বা 6 ভাগের 1 ভাগ। বিয়োগ করব কেন? কারণ সে তো দিয়ে দিচ্ছে, সে তো আর কে দিয়ে দিচ্ছে। তার যে অংশ ছিল, 5 ভাগের 4 ভাগ যে অংশটা তার ছিল, ওইখান থেকে 1/6 তো দিয়ে দিতে হবে আর কে। তাহলে এটা মাইনাস করো। মাইনাস করলে লসাগু দেখো 30 হবে। 30 হলে 24 - 5, তাহলে 19/30 অংশ। তাহলে কিউ এরটা কত হবে? কিউ এর আগে ছিল কত? 1/5। এই 1/5 থেকে, এই 1/5 থেকে 1/6 অংশ সে দিয়ে দিবে না? 1/5 থেকে 1/6 অংশ সে দিয়ে দিবে, তাহলে মাইনাস করে দাও। তো মাইনাস করলে লসাগু 30 হয়, তাহলে এখানে 1/30 হয়। তাহলে পি এর নতুন শেয়ার হচ্ছে 19/30, আর কিউ এর নতুন শেয়ার হচ্ছে 1/30। এখন এই পি আর কিউ এর যে নতুন শেয়ার, এটা বুঝছো কিনা বলো? জি ভাইয়া। জি ভাইয়া। পি আর কিউ এর যে নতুন শেয়ার। হ্যাঁ, কোশ্চেন আছে। হ্যাঁ বলো। হ্যাঁ, 10 কিভাবে বুঝলাম যে 10 হয়েছে তারপরে ভাগ করে 5 হয়েছে? ও, 10টা তো আমি মুখে মুখে ধরে নিছিলাম। আমি বলছিলাম যে মনে করো আর 10 টাকা পাবে। আর যদি 10 টাকা পায়, সে তো নতুন শেয়ার হোল্ডার। তাহলে আর যদি 10 টাকা পায়, আর কে এই 10 টাকা কে দিবে? পি আর কিউ দুইজন মিলে দিবে। তো দুইজন মিলে এক একজন কয় টাকা করে দিবে? তাহলে 2 দিয়ে ভাগ করলে একজন কত দিবে সেটা বেরোবে, 5 টাকা। তাহলে এক একজন 5 টাকা করে দিবে। ঠিক তেমনি আমাদের অঙ্কের মধ্যে আর পাবে হলো 1/3 অংশ, মানে 3 ভাগের 1 ভাগ। তাহলে এই 3 ভাগের 1 ভাগ তাকে কে দিবে? পি আর কিউ দিবে। তাহলে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে 1/6 হয়। তাহলে এক একজন 1/6 অংশ করে আর কে দিবে। পি দিবে 1/6 অংশ। ভাই, এইটুকু বুঝতে পারছি। 1/6 এর কাহিনীটা বুঝতে পারছি, কিন্তু এই যে 5 এর কাহিনীটা, মানে এই যে 10 যে আসলো, এটা কি সবসময় 10 ধরবো না অন্য কিছু ধরতে পারবো? কোথায় 10 আসলো? এই যে 5 নিচে আসলো, যে 4/5। ও, ও আচ্ছা, 4/5, ওই 5-এর কথা বলতেছো? আচ্ছা, আসে ওই 5 কিভাবে আসলো? হ্যাঁ, আচ্ছা, আমাকে বলো ওদের পুরনো শেয়ার হোল্ডারদের পি কিউ এর রেশিও কত ছিল? রেশিও ছিল 4:1, তার মানে যোগ করলে আসবে 5। হ্যাঁ, তাহলে এখানে পি এর অংশ কোনটা? 4 না? পি 4 আর কিউ হলো 1, তাই না? এটাই তো। হ্যাঁ, হ্যাঁ, তাহলে পি 4 মানে শুধু 4 না, এটা 4 অংশ, কিন্তু 5 ভাগের 4 অংশ। এই দুইটা যোগ করে নিচে বসাইতে হয়। হ্যাঁ ভাই, এইটুকুই কোশ্চেন ছিল। আর আর কিউ এর আরেকটা হচ্ছে, কোশ্চেন ভাই, সেটা কিউ হলো, এর হচ্ছে এই 5 ভাগের 1 অংশ। হ্যাঁ বলো, আর কি প্রশ্ন? এখানে যদি 3 জন থাকতো, তাহলে আমরা
চতুর্থ চতুর্থ জন নিতে গেলে এখানে 3 দিয়ে ভাগ দিতাম না? হ্যাঁ, আমরা আমরা 3 দিয়ে ভাগ দিতাম। যদি সমান ভাগে দিত তারা, তাহলে 3 দিয়ে ভাগ করতাম। আচ্ছা, তাহলে পি এর যে ও তিন ভাগ করতাম মানে? না না, ওইটা ওই বাদ দিয়ে দাও, ও অন্য প্রশ্নে চলে গেছে। ও বলছিল যে যদি শেয়ার হোল্ডার 3 জন থাকতো আগে থেকে। ওই প্রশ্ন বাদ দাও এখন, ঠিক আছে? আগে এই যেটা শিখাচ্ছি এটা শিখো। জি। আমি বললাম পি আর কিউ এর আগের শেয়ার যে এটা ছিল, এটা তো বুঝছি যে 4/5 আর 1/5, এটা বুঝছি। জি। তাহলে পি জি ভাই। স্যাক্রিফাইস করবে কত অংশ? 1/6 অংশ, এই জন্য এটা ভাইয়া বিয়োগ করতে হবে। ফাইভটা কোত্থেকে আসছে? 5, এই যে 4 আর 1 যোগ করলে নিচে 5 হয়, তাহলে 5/4 ভাগ হচ্ছে পি এর, আর 5/1 ভাগ হচ্ছে কিউ এর। বুঝছো? জি। ভাইয়া, আচ্ছা, তাহলে 1/6 পি থেকেও মাইনাস করতে হবে, কিউ থেকেও মাইনাস করতে হবে। 1/6 কেন মাইনাস করতে হবে আমার প্রশ্ন? কারণ দুজনে দুইজন কম সমান দিচ্ছে। হচ্ছে। নতুন আর কে বের হচ্ছে করার এতটুকু জন্য হ্যাঁ, হবে। এরা আর কে দিয়ে দিচ্ছে। পি দেবে 1/6 অংশ, কিউ দেবে 1/6, তাহলে এদের দুইজনের থেকেই 1/6 মাইনাস করতে হবে। তো মাইনাস করে আমরা এখানে ক্যালকুলেশন করে 19/30, আর এখানে 1/30। তাহলে আর কত পাবে? 1/3। এখন একটা বিষয় কি, এখানেও নিচে আছে 30, এখানেও নিচে আছে 30। তো আমরা এখানেও যদি নিচে 30 বানাই তাহলে ক্যালকুলেশনটা সহজ হবে। এই জন্য কি করেছি, উভয় তার পক্ষকে সাথে মানে লব আর হরকে ওয়ান 10 বাই দিয়ে গুণ সিক্স করেছি। গুণ দিতে হবে। হ্যাঁ, লব আর হরকে 10 দিয়ে গুণ করেছি। এই গুণ করা কিন্তু বাধ্যতামূলক না। আর এর অংশ হচ্ছে 1/3, আর হচ্ছে হর ওয়ান বাই মেলানোর জন্য। হ্যাঁ, আর হচ্ছে 1/3, কিন্তু আমি 10 দিয়ে গুণ করেছি কেন? কারণ 10 দিয়ে গুণ করলে এই নিচে 30 চলে আসে। তাহলে নিচে সবগুলো যদি 30 চলে আসে, তাহলে সবগুলো 30 বাদ দিয়ে দাও। তাহলে শুধু উপরের মানগুলো নিব, এখানে 19, এখানে 1, আর এখানে 10। তাহলে 19:1:10। তাহলে এটা হচ্ছে নতুন রেশিও, P/Q/R। 19:1:10 এই হচ্ছে নতুন রেশিও। তাহলে নতুন রেশিও বের করতে গেলে কি করতে হবে আমি একটু বলি। নতুন রেশিও বের করতে গেলে এক একজন কতটুকু করে অংশ ছাড়বে, আগে সেইটা বের করতে হবে। আমরা বের করেছি 1/6 অংশ করে ছাড়বে। এবার আগের যে রেশিও ছিল সেখানে পি যতটুকু অংশ পাইতো, তাহলে পি থেকে যতটুকু পি ছেড়ে দিবে ততটুকু মাইনাস করে নতুন শেয়ার বের করতে হবে। কিউ যতটুকু ছেড়ে দিচ্ছে, তাহলে কিউ এর অংশ থেকে ওইটা মাইনাস করে কিউ এর বাকি শেয়ার বের করতে হবে। তারপরে রেশিও করতে হবে নতুন করে। তাহলে এটাই হচ্ছে নিউ রেশিও, 19:1:10। তাহলে এই নিউ রেশিও বের করা বুঝছো? ভাইয়া লাস্টের ক্যালকুলেশনটা বুঝি নাই। স্যার 10/10 এটা বুঝি নাই। আচ্ছা, এই যে 19/30, আচ্ছা আমি এখানে একটু লিখে দিচ্ছি। আমাদের মানে বোঝা যায় যে 1/3 ডায়লগ থেকে 1/3 শুরুতেই বলা আছে না যে আর 1/3 অংশ পাবে। আমি তো আর হিসাব কত অংশ করছি পাবে অঙ্কে ওয়ান বলা বাই আছে না? সিক্স ইন্টু টু করলে তারপর 1/3 আয়। না, আর কত অংশ পাবে এটা কি অঙ্কে বলা ছিল না? শুরুতেই জি বলা ভাইয়া, ছিল। ছিল 1/3। অঙ্কে বলা ছিল তো যে 1/3 তাকে দিতে হবে। ওই যে কই গেল, এই যে শুরুতে বলা ছিল যে 1/3 শেয়ার অফ দ্য প্রফিট, সে প্রফিটের 1/3 পাবে। 1/3 মানে কি 3/1 ভাগ। তাহলে এটা 1/3, আর এর শেয়ার হচ্ছে 1/3। এইখানে এইখানে খেয়াল করো, আমরা যে নতুন শেয়ার বের করলাম, পি এর রেশিও কত? 19/30 না? জি। আর কিউ এর কত? কিউ এর কত? 1/30। 1/, আর আর এর হচ্ছে 1/3। এই তো R1/3, এটা জি। তো অঙ্কে বলাই ছিল যে আর 1/3 লিখেছি। এখন কথা হচ্ছে যে রেশিওতে এইভাবে হয় না, এই যে ভাগ আকারে হয় না। তাহলে নিচে সবগুলো 30 আছে, এগুলো বাদ দিতে হবে, কিন্তু একটাই তো 3 আছে শুধু। তো এটারে 30 বানাবো কিভাবে? তাহলে এইটারে উপরে 10 উপরে দিয়ে গুণ শূন্য করো, নিচে শূন্য। নিচেও 10 দিয়ে গুণ করো, তাহলে 30 হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া 10 কোথায় পাইলেন? কোথাও পাইনি। 10-এর জায়গায় 15 দিয়ে গুণ করো, 20 দিয়ে গুণ করো, কোনো অসুবিধা নেই। নিয়ম হচ্ছে ওপরে নিচে দুই জায়গায় গুণ করতে হবে, এক জায়গায় ইচ্ছা মতো গুণ করা যাবে না। গুণ করলে যে কোনো সংখ্যাকে গুণ করতে পারো, কিন্তু ওপরেও করতে হবে, নিচেও করতে হবে।
তাহলে আমরা এখানে যদি 10 দিয়ে গুণ করি তাহলে বিষয়টা এরকম হয়ে যায় না, যে 19/30 ইস টু 1/30 ইস টু 10/30। তাহলে এবার নিচে সব 30 আছে, বাদ দিয়ে দাও। তাহলে থাকে 19:1:10। এবার বুঝছো? জি জি ভাইয়া। এই হচ্ছে আমাদের নিউ রেশিও। আর কোনো ভাইয়া প্রশ্ন আছে? উনিশ নিউ রেশিও বলো। দশমিক টেন এটা ভাঙানো যায় না ভাইয়া? কোনটা ভাইয়া বলো? 19.1 অনুপাত 10 এটা ভাঙানো যায় না? না, দশমিক করা যাবে না ভাইয়া, দশমিক করা যাবে না। দশমিক করলে গ্যাঞ্জাম হবে, বুঝছো? দশমিকের পরের যে সংখ্যাগুলো থাকে না, এটার জন্য টাকার অঙ্ক কম বেশি হবে, গ্যাঞ্জাম হয়ে যাবে পরে। আচ্ছা, মানে অ্যাকুরেট অ্যান্সার আসে না দশমিকের অ্যান্সার। তাহলে নিউ রেশিও কি বুঝছো? ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এবার গেইন রেশিও। ভাইয়া আচ্ছা, গেইন রেশিওর আর একটা নাম বলেছি স্যাক্রিফাইসিং রেশিও, অর্থাৎ তারা কতটুকু করে স্যাক্রিফাইস করছে। তো কতটুকু করে করছে আমরা জানি ভাই, 1/6। তারা স্যাক্রিফাইস করছে এক একজন 1/6। কিন্তু এত শর্টকাটে করলে হবে না, তাদেরকে সুন্দর করে গুছায়ে দেখাই দিতে হবে। তারা এই 1/6 লিখলে মার্কস কম দিবে। তাহলে আমরা কিভাবে দেখাবো? এটার সূত্র হচ্ছে ওল্ড রেশিও থেকে নিউ রেশিও মাইনাস করতে হবে। ওল্ড রেশিও থেকে নিউ রেশিও মাইনাস করতে হবে। তা ওল্ড রেশিও কত? পি এর না এই যে 4/5 ছিল? পি এর কত ছিল? 4/5 না? জি ভাইয়া। এই যে পি এর ছিল 4/5। এই 4/5 এরপরে পি এর জন্য একটা নতুন রেশিও কিন্তু আমরা বের করেছি, এই যে 19/30। এটা হলো পি এর নিউ নিউ শেয়ার, নিউ রেশিও। তাহলে আমরা কি করতে হবে? ওই ওল্ড রেশিও যেটা ছিল 4/5, এখান থেকে নিউ রেশিও 19/30 এটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে লসাগু হবে 30। ক্যালকুলেশন করলে 24 - 19, তাহলে 5/30। সেম ভাবে কিউ, কিউ এর আগের রেশিও ছিল 1/5। এখান থেকে মাইনাস করব নতুনটা, নতুনটা 1/30 ছিল। এই যে আমরা এখানে নতুনটা বের করেছি 1/30। তাহলে বিয়োগ করে দাও, ক্যালকুলেশন করলে 5/30। আলটিমেটলি 5/30 ইস টু 5/30। দুই পাশ থেকে 30 30 বাদ দিয়ে দাও, তাহলে 5:5। 5:5 কাটাকাটি করলে তো 1:1 হয়। তার মানে বিষয়টা হচ্ছে তারা কিন্তু সমানভাবে দিচ্ছে, এই জন্য 5:5 আসছে। মানে পিও 5/30, কিউও 5/30। তার মানে গেইন রেশিও বা স্যাক্রিফাইসিং রেশিও, তারা তো দুইজনই সমানভাবে স্যাক্রিফাইস করতেছে। তারা দুইজনই কিন্তু সমানভাবে স্যাক্রিফাইস করতেছে, যে ঠিক আছে তুমি অর্ধেক দাও, আমি অর্ধেক দিচ্ছি। তার মানে আমাদের দুইটার অ্যান্সার সেম হইতে হবে, না হইলে তো আর স্যাক্রিফাইসিং রেশিও হয় না। তাহলে অঙ্কের মধ্যে বলা ছিল যে দুইজন সমানভাবে ইকুয়ালি দিবে, প্রফিট হোক আর লস হোক, যাই হোক না কেন ইকুয়ালি দিবে। তো পিওরও 5/30, কিউরও, কিন্তু এটা দেখাই দিতে হবে। ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও ক্যালকুলেশন করে দেখাই দিতে হবে। বুঝতে পারছো? কনফিউশন থাকলে বলো। কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। ওকে, এবার আমাদের 3 নম্বরে বলেছিল জার্নাল করতে হবে।
আসি আমরা জার্নাল করব। কত টাকা যেন নিয়ে আসছিল তোমার আর? 30,000। 30,000। 30,000 টাকা নিয়ে আসছে। তাহলে ওই 30,000 টাকার জন্য আমরা একটা জাবেদা করব। স্যার এটা তো অ্যাসেট বাড়ছে তাই না? হ্যাঁ, অ্যাসেট বাড়ছে। এখন দেখো, আর যে টাকাটা নিয়ে আসছে ওই টাকাটা আমাদের অ্যাসেট বেড়েছে, আর ওল্ড পার্টনার্স এর ক্যাপিটাল বেড়েছে। তো অ্যাসেট বাড়ার কারণে আমরা প্রিমিয়াম ডেবিট করেছি 30,000। আর পিস ক্যাপিটাল ক্রেডিট, কিউস ক্যাপিটাল ক্রেডিট, এখানে দুই জায়গায় 15-15 কেন? কারণ তারা সমানভাবে ভাগ করে নিয়েছে। অঙ্কে বলা আছে যে প্রফিট হোক লস হোক সমানভাবে স্যার নিবে তারা। এটা কোন জাবেদাটা বুঝি নাই। স্যার জাবেদা কোনটা কোনটা এই এখানে মনে হয় দেওয়া নাই, দাঁড়াও দেখে নিয়ে দেওয়া আছে কিনা। স্যার, বলো। আমাদের যেটা শেখানো হয়েছিল সেখানে বলা হয়েছিল যে প্রিমিয়াম মেথড যদি হয় সেখানে লেখা থাকবে পেইং, পেইড। তো এই ম্যাথটার ভিতরে তো পেইং শব্দটা লেখা আছে, তাহলে কি এটা প্রিমিয়াম মেথড অনুযায়ী জার্নাল করার কথা না? না, ওটা তো গুডউইলের ক্ষেত্রে। ও ওটা তো আচ্ছা। গুডউইলের ক্ষেত্রে, এটা তো গুডউইল না। এটা একটা যে সম্পদ নিয়ে আসছে সে। স্যার স্যার এটা গুডউইল তো প্রথম গুডউইল প্রথম উল্লেখ। জাবেদাটা হওয়ার কথা ছিল। গুডউইল থাকলে, ক্যাশ ক্যাশ ডেবিট আর যখন গুডউইল নিয়ে আসবে, হ্যাঁ, গুডউইল থাকলে তখন তোমার হচ্ছে যে ওই জাবেদাটা হবে। স্যার ওই এখানে গুডউইল না। অ্যাসেট ডেবিট হইব না, আর রিভ্যালুয়েশন ক্রেডিট। না, রিভ্যালুয়েশন কেন? আমরা তো রিভ্যালুয়েশন করছি না ভাইয়া। রিভ্যালুয়েশনটা কাকে বলে? যে নতুন পার্টনার আসার আগে পুরনো পার্টনারদের জিনিসপত্র যখন যদি আমরা রিভ্যালুয়েশন করি, তাহলে ওইটা হচ্ছে রিভ্যালুয়েশন। এইটা তো রিভ্যালুয়েশন না। এটা তো পুরনো পার্টনারদের টাকা না যে এটা রিভ্যালুয়েশন হবে। রিভ্যালুয়েশন কোনটার হবে? দেখো যেমন এই যে পরের অঙ্কটাই আমরা যাব রিভ্যালুয়েশন, পরের অঙ্কটাই আমরা রিভ্যালুয়েশন করব। কিন্তু এইটা তো রিভ্যালুয়েশনের জিনিস না। এইটা হচ্ছে এইটা হচ্ছে যে সে একটা অ্যাসেট নিয়ে আসছে, সেই অ্যাসেটটা ওল্ড পার্টনার্সটা ভাগ করে নিবে। প্রিমিয়াম ডেবিট, প্রিমিয়াম নামে একটা অ্যাসেট নিয়ে আসছে, প্রিমিয়াম ডেবিট। আর এইটা যেহেতু পি এবং কিউ সমানভাবে তাদের লাভ লস ভাগ করে নিচ্ছে, তাহলে এটা ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট হবে। তো ওল্ড পার্টনার্স ক্যাপিটাল পি আর কিউ দুইজন, এই জন্য দুইজনের 15-15। যখন গুডউইল আসবে তখন তুমি ওই রুলস ফলো করবা। গুডউইল আসলে তখন ওই রুলস ফলো করবা। স্যার এখানে কি যে নতুন অংশীদার মূলধন নিয়ে আসলো, ওই জার্নালটা হবে না? কোনটার কথা বলছো? ভাইয়া ও বলতেছে ওই যে পার্টনার্স 5 অ্যাসেট নাম্বার। ডেবিট রিভ্যালুয়েশন। ও না, রিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশনটা আমি আসবো, একটু পরেই আসবো। এটা রিভ্যালুয়েশনটা না। রিভ্যালুয়েশনটা কোনটা বোঝাচ্ছি আমি অঙ্কে না গেলে। অঙ্কে গেলে তুমি বুঝতে পারবা ক্লিয়ারলি যে ভাইয়া রিভ্যালুয়েশনটা এটার আসলে কোনটা জার্নালটা হবে। কি আমরা 5 নাম্বার জার্নাল যেটা ওইটা ফলো করে করলাম? এই যে এই অঙ্কটায় যখন আমরা যাব 2 নাম্বার অঙ্কটায়, এখানে রিভ্যালুয়েশনের বিষয় আসবে। এটাকে লিখে দিয়েছে যে প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এখানে আমাদের রিভ্যালুয়েশনের কাজ হবে। প্রত্যেকটা সম্পদ, প্রত্যেকটা দায়, লাইবিলিটি সব এখানে রিভ্যালুড হবে। এই অঙ্কটা করার সময় আমরা এই জিনিসটা শিখবো যে কিভাবে রিভ্যালুয়েশন করতে হয় এই 3 নাম্বার অঙ্ক করার সময়। আমরা ওইটাতে গেলে তখন আরেকটু ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, তাহলে তুমি আপাতত এতটুকু জেনে রাখো যে কোনো অ্যাসেট যদি আমরা নিয়ে আসি এবং সেই অ্যাসেটটা ওল্ড পার্টনারসদের মধ্যে, যেহেতু তারা সমানভাবে প্রফিট এবং লস ভাগ করে নিবে, তো আমরা ওল্ড পার্টনারসদের মধ্যে দিয়ে দিব। তাহলে ওই অ্যাসেটটা ডেবিট হবে আর পি এবং কিউ এর ক্যাপিটালটা ক্রেডিট হবে। তাহলে এটার ভাইয়া, মধ্যে 5 নাম্বার জাবেদাটা দেওয়া আছে ওইটার মতো হবে নাকি? 5 নাম্বার জাবেদাটা, এটার কথা বলছো? নতুন অংশীদার মূলধন নিয়ে আসলে জি ভাইয়া, এখানে তো নতুন করে তো এইটা যদি মূলধন। এইটা যদি ক্যাশ টাকা নিয়ে আসতো তাহলে ক্যাশ ডেবিট হইতো। এটা তো একটা অ্যাসেট নিয়ে আসছে। ঠিক আছে, আমি পরের অঙ্কটায় গেলে আর একটু ক্লিয়ার করে দিব। পরের অঙ্কটায় গেলে এই ধরনের এন্ট্রি আছে, তো আমি তখন আর একটু ক্লিয়ার করে দিব।
এখন আপাতত তুমি বলো যে এখানে যে তিনটা রিকোয়ারমেন্ট, নিউ রেশিও, গেইন রেশিও আর জার্নাল, তিনটা কি বুঝছো? নিউ রেশিও, গেইন রেশিও, জার্নাল কি বোঝা গেছে? আচ্ছা, নেট চলে গেছিল। আচ্ছা, যেটা বলছিলাম যে এখানে কি তিনটা রিকোয়ারমেন্ট, এটা কি বোঝা গেছে? যে নিউ রেশিও, গেইন রেশিও আর জার্নাল এন্ট্রি। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা পরে জার্নাল এন্ট্রিতে কারণ দেওয়া লাগবে না? এটাও সেম। জোরে বলো ভাইয়া, শুনতে পাইনি। জার্নাল এন্ট্রিতে কারণ দেওয়া লাগবে না? না, এখানে জার্নাল এন্ট্রির কারণ দেওয়া লাগে না, এখানে ব্যাখ্যা না দিলেও চলবে। বুঝছি ভাই। এই অঙ্কটা প্রবলেম 2, এইটা তোমার বাসার কাজ থাকবে। এখানেও তোমাকে আহ নিউ নিউ রেশিও বের করতে হবে, ঠিক আছে? এখানেও তুমি নিউ রেশিও বের করবা, এটা তুমি বাসা থেকে করবা। 2 নাম্বারটা। 3 নাম্বারটা একটু ডিফারেন্ট অঙ্ক, 3 নাম্বারটা আমি একটু আলোচনা করে দেই। বলছে পার্টনার্স ইন দ্য ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস 2:1, 2:1 অনুপাতে ভাগ করা হয়। দ্য ব্যালেন্স শিট 31 ডিসেম্বর 2009 ওয়াজ অ্যাজ ফলোজ। একটা ব্যালেন্স শিট দেওয়া আছে অঙ্কের মধ্যে, অ্যাসেট দেওয়া আছে, এই পাশে লাইবিলিটিস দেওয়া আছে। অ্যাসেটের মধ্যে ক্যাশ, তারপরে যে ডেপ্টরস মানে দেনাদার, স্টক, প্লান্ট, ফার্নিচার, এই পাশে ক্রেডিটরস আছে, জেনারেল রিজার্ভ। এই যে জেনারেল রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস, এই জেনারেল রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস যদি থাকে এইগুলার কিন্তু জাবেদা দিতে হবে। জেনারেল রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস আমাদের রুলস এর মধ্যে ছিল। 6 নম্বর রুলসে আমি একটু দেখাই দিই। এই যে জেনারেল রিজার্ভ, তারপর ইনকাম স্টেটমেন্ট, প্রফিট অ্যান্ড লস, এগুলো থাকলে এটা জাবেদা দিতে হয়। তাহলে এটা মনে রাখবা যে অঙ্কের মধ্যে যখন জেনারেল রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস, ইনকাম স্টেটমেন্ট দেওয়া থাকবে এই ওয়ার্ডগুলো, তখন আমাদের এগুলোর জাবেদা দিতে হবে আলাদা করে, ঠিক আছে? তারপরে আরো কিছু আছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে, এরপরে ক্যাপিটালের মধ্যে রাজুর কত টাকা, সাজুর কত টাকা, সেগুলো দেওয়া আছে, টোটাল টাকা দেওয়া আছে। বলছে জানুয়ারি 1, 2010 দে এগ্রিড টু অ্যাডমিট বিজু, তারা বিজুকে নিতে চাচ্ছে। হ্যাঁ, আমাদের দুইজনের নাম হচ্ছে রাজু এবং সাজু, আর নতুন করে তারা বিজুকে নিতে চাচ্ছে। পার্টনার ফর 1/3 শেয়ার, 1/3 শেয়ার দিবে আন্ডার দ্য ফলোইং টার্মস, এই নিচের শর্তগুলো অনুসারে। 1 নম্বর বলছে স্টক উড বি রিভ্যালুড টাকা 30,000। এই প্রত্যেকটার কিন্তু জাবেদা করতে হবে, প্রত্যেকটা, কারণ প্রত্যেকটা রিভ্যালুড করতে হবে। এই যে রিভ্যালুড কথাটা বলা আছে, যে স্টক উড বি রিভ্যালুড। আমাকে একটু বলো যে আগে স্টক কত ছিল? স্টক কত ছিল আগে? 60,000 ছিল। 60,000 ছিল, স্টক ছিল 60,000। আর এখন স্টক কত? 30,000। 30,000 তাহলে স্টক বাড়ছে না কমছে? কমছে। কমছে। স্টক কি সম্পদ না দায়? স্টক সম্পদ। সম্পদ। স্টক সম্পদ, তাহলে সম্পদ যদি কমে যায় তাহলে জাবেদা কি হবে? সম্পদ কমলে হবে রিভ্যালুয়েশন রিভ্যালুয়েশন ডেবিট আর পার্টনার্স অ্যাসেট ক্রেডিট। ক্রেডিট। তাহলে রিভ্যালুয়েশন ডেবিট, আর দেখো স্টক ক্রেডিট করেছে। রিভ্যালুয়েশন ডেবিট, স্টক, ও তার আগে বলেছিলাম না যে ওই যে জেনারেল রিজার্ভ আর প্রফিট লস অ্যাকাউন্টের জাবেদা দিয়ে দিবা। দেখো আমরা শুরুতে দিয়ে দিয়েছি জেনারেল রিজার্ভ ডেবিট আর রাজু অ্যান্ড সাজু ক্রেডিট। এখন জেনারেল রিজার্ভ আর রাজু সাজু কেন ক্রেডিট হলো আমি একটু বলি। এই জেনারেল রিজার্ভ যেটা আমাদের দেওয়া আছে, এই জেনারেল রিজার্ভটা হচ্ছে 31 ডিসেম্বর 2009 সালে, তার মানে আগে যখন দুইজন পার্টনার ছিল রাজু এবং সাজু, তাদের তাদের ব্যালেন্স শিট। কিন্তু জানুয়ারির 1 তারিখ থেকে বিজু জয়েন করছে, তো বিজু জয়েন করার আগে যে জেনারেল রিজার্ভ ছিল, এই 45,000 টাকার মালিক কিন্তু ওই দুইজন, রাজু এবং সাজু। এই জেনারেল রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এগুলোর মালিক হচ্ছে আগের দুজন। তা জেনারেল রিজার্ভ ছিল 45,000, এখন 45,000 টাকা নেবে কে, কতটুকু নিবে? ওই যে 2:1 অনুপাতে নিয়ে নিবে। বিজু যোগদান করার আগেই তারা এগুলো নিয়ে ফেলবে। বিজু যেদিন যোগদান করবে তার আগের তারিখে, তার আগের দিন এরা এগুলো ভাগ বাটোয়ারা করে নিয়ে ফেলবে। তাহলে 2:1 অনুপাতে, সেটা এখানে দেওয়া আছে।
এই 2:1 মানে কি? 2:1 মানে হচ্ছে একজন পাবে হচ্ছে 3/2 ভাগ, আর আরেকজন পাবে হচ্ছে 3/1 ভাগ, তাই তো? জি স্যার। তাহলে এই যে এখানে 3/2 ভাগ আর 3/1 ভাগ দিয়ে ক্যালকুলেশন করেছি, মোট টাকা হচ্ছে 45,000। এটারে 3/2 ভাগ ক্যালকুলেশন করো, এটারে 1/3 ভাগ ক্যালকুলেশন করলে এই যে এই টাকাটা আসে। ঠিক তেমনি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টও ভাগ করে দিব। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট হবে, আর এদের ক্যাপিটাল। ক্যাপিটাল কেন ক্রেডিট? জেনারেল রিজার্ভটা সাধারণত কিন্তু ক্রেডিট হয়, কিন্তু যখন আমি এই জেনারেল রিজার্ভ রিভ্যালুয়েশন করব, তাদের মধ্যে ভাগ করে দিব, তখন জেনারেল রিজার্ভ ডেবিট হয়ে যাবে, আর কাদেরকে দিচ্ছি ওই পার্টনার্সের ক্যাপিটাল ক্রেডিট হয়ে যাবে। ঠিক তেমনি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টও পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট হয়ে যাবে। তাহলে আমরা সেম রেশিও দ্বারা এটাও ক্যালকুলেশন করে ফেলবো। তাহলে সবার আগে আমরা দেখব ব্যালেন্স শিটের মধ্যে জেনারেল রিজার্ভ, ইনকাম স্টেটমেন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এগুলো আছে কিনা, থাকলে এগুলো আগে করব। তারপরে আমরা সমন্বয় থেকে দেখো এই যে এখানে যে নিচে যে এন্ট্রিগুলো দেওয়া আছে সেখান থেকে যাবে করলাম যে রিভ্যালুয়েশন ডেবিট, স্টক ক্রেডিট। ঠিক আছে, কারণ আমাদের এখানে রুলস এর মধ্যে বলা ছিল স্যার রিভ্যালুয়েশন মানে রিভ্যালুয়েশন মানে পুনর্মূল্যায়ন। মানে একজন নতুন আসতেছে, একজন নতুন আসলে দুইজন তোমরা আগে থেকে ব্যবসা করতেছিলে, তা দুইজন যে আগে থেকে ব্যবসা করতেছিলে তোমাদের কিছু জমানো টাকা থাকতে পারে, তাহলে সেই সেই টাকা নতুন যে আসছে তাকে কি সেখান থেকে ভাগ দিবা? তখন তুমি তো বলবে যে না, আমি নতুন যে আসছে তার হিসাব আজকে থেকে শুরু হবে, আগের টাকার হিসাব আমি দিব না। তাহলে আগে কত টাকা জমা আছে তোমাদের পার্টনারদের মধ্যে সেগুলো ভাগ করে নিয়ে নিবা তুমি। তাহলে সম্পদ যদি কমে যায় তখন রিভ্যালুয়েশন ডেবিট হয় আর অ্যাসেট ক্রেডিট হয়। রিভ্যালুয়েশন ডেবিট আর অ্যাসেট ক্রেডিট। তাহলে স্যার, রিভ্যালুয়েশন এটা কি দায় না সম্পদ? রিভ্যালুয়েশন মানে হচ্ছে মূল্যায়ন, এটা দায় সম্পদের বিষয় না। আমাদের এই যে স্টক হলো একটা সম্পদ, তাহলে সম্পদ যদি কমে যায়, এখন মনে করো যে আমি অনিশ্চিত হিসাব দেই না অনেক সময় হিসাব না মিললে, এখন অনিশ্চিত হিসাব যদি ডেবিট দেই, এখন তুমি যদি বলো যে ভাইয়া অনিশ্চিত হিসাব কি সম্পদ না দায়, তাহলে অনিশ্চিত হিসাব আমরা কেন দেই? দেই হিসাব মেলানোর জন্য। তা রিভ্যালুয়েশনটা আমরা দিচ্ছি যে আমাদের হিসাবগুলো নতুন পার্টনার্স আসার আগেই ক্লোজ করে দেওয়ার জন্য। তা আমরা যেহেতু সম্পদ স্যার, কমে আমি যাচ্ছে। রিভ্যালুয়েশনটারে ক্যাপিটালের সাথে গোলাই ফেলছিলাম আর কি। হ্যাঁ, না, ক্যাপিটালের সাথে গুলাই ফেলো না। তাহলে ওই যে রুলস, সম্পদ বাড়লে কি হবে, সম্পদ কমলে কি হবে, দায় বাড়লে কি হবে, দায় কমলে কি হবে, ওই রুলস মুখস্থ করে ফেলবা। ঠিক তেমনি যেমন 2 নাম্বারটা, প্ল্যান টু বি রিডিউস বাই 10,000 টাকা। প্ল্যান্ট হচ্ছে একটা সম্পদ, তাহলে রিডিউস মানে কি, বাড়ানো না কমানো? বাড়ানো ভাইয়া। রিডিউস, কমানো। রিডিউস মানে কমানো। তাহলে প্ল্যান ছিল 80,000 টাকা, এখন বলছে 10,000 টাকা কমে যাবে, তাহলে সম্পদ কমে গেছে। তাহলে সম্পদ কমে গেলে রিভ্যালুয়েশন করলে যাবে কি হয়? রিভ্যালুয়েশন ডেবিট হয় রিভ্যালুয়েশন আর ডেবিট, অ্যাসেট ক্রেডিট হয়। রিভ্যালুয়েশন ডেবিট, প্ল্যান ক্রেডিট 10,000 টাকা। ঠিক তেমনি পরেরটা ফার্নিচার। ফার্নিচার স্যার এখানে 10,000 কমে যাবে না, কমে স্যার, যেয়ে দশ সম্পদ হাজারই কমে কিভাবে? নতুন কেউ জয়েন করলে এটা ঠিক বুঝতেছি না। বাড়ার কথা। বাড়ার কথা সবসময় তো বাড়ে না ভাইয়া, অনেক সময় অনেক সময় রিভ্যালুয়েশন করলে শুধু যে বাড়বে বিষয়টা এরকম না তো, রিভ্যালুয়েশন করলে অনেক সময় কমে। আচ্ছা, কেন কমে বাড়ে সেটা আসবে, আমি পরে আগে অঙ্কটা শেষ করি, নাহলে সময় পাবো না। দেখো, ফার্নিচার ডেপ্রিসিয়েটেড বাই 4%, তুমি এটা দেখা মাত্রই অবচয়ের জাবেদা দিয়ে ফেলো না। এখানে তোমাকে অবচয়ের জাবেদা করতে বলে নাই যে ভাইয়া ডেপ্রিসিয়েশন পাইছি আমি অবচয়ের জাবেদা, ডেপ্রিসিয়েশন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন না। এই ডেপ্রিসিয়েশনের পরে ফার্নিচারের কি অবস্থা হয়েছে সেটা বলো। ফার্নিচারের দাম কমছে, ফার্নিচারের দাম 4% কমে গেছে। হ্যাঁ, ফার্নিচার কমে গেছে মানে সম্পদ কমে গেছে, তাহলে কি হবে জাবেদা? রেভলিউশন হ্যাঁ, ডেবিট, সেভিংস হয়। রিভ্যালুয়েশন ডেবিট, ফার্নিচার ক্রেডিট। রিভলিউশন ডেবিট, ফার্নিচার ক্রেডিট, ভেরি গুড। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাপ্রিসিয়েটেড টাকা 2,65,000। আগে দেখি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত কত ছিল, 2,50,000। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর মূল্য বেড়েছে, তাই না? তাহলে মূল্য জি বাড়লে, সম্পদ বাড়লে কি হবে? অ্যাসেট অ্যাসেট ক্রেডিট ডেবিট, হবে। সম্পদ ডেবিট। রেভলিউশন কে তাহলে ল্যান্ড ল্যান্ড অ্যান্ড এন্ড বিল্ডিং ডেবিট হবে, রিভ্যালুয়েশন ক্রেডিট হবে, তাই তো? জি।
এরপরে বলছে 5% অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট টু বি মেইনটেইন। এই যে 5% কার উপর ধরতে হয় বলো তো? দেনাদারের উপর। দেনাদারের উপরে 5%। তাহলে দেনাদারের উপরে 5% ধরবা। দেনাদারের উপর 5%, 40,000 দেওয়া আছে, 40,000 5% ধরলে মনে হয় কত হচ্ছে? 2,000, 4 5 20, 2,000 আসে। তাহলে রিভ্যালুয়েশন ডেবিট আর ডাউটফুল ডেট ক্রেডিট, এটা যাবে না, মনে হয় ফরম্যাটে দেওয়া নেই। এটা হচ্ছে দেনাদারের যে টাকাটা আদায় করা যাবে না, অনাদায়ী পাওনা যেটাকে আমরা বলছি, অনাদায়ী পাওনা সঞ্চিতি, রিভ্যালুয়েশন ডেবিট আর ডাউটফুল ডেট ক্রেডিট। 6 নম্বরটা হচ্ছে ক্রেডিটরস ইনক্লুডে সাম টাকা 600 নট টু পেইড। ক্রেডিটরস ইনক্লুডস এ সাম টাকা 600 নট নট টু পেইড। ক্রেডিটরস কত টাকা ছিল? 50,000 টাকা। এই 50,000 টাকায় 600 টাকা কি হয়েছে বলো তো? 600 টাকা পেড দেওয়া করে, হয়, বাকি পরিশোধ টাকা পেড করলেন। করছে। অর্থাৎ বকেয়া তাহলে দায় বাড়ছে না কমছে? বাড়ছে। 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 স্যার বাকি টাকা তো মনে হয় দিয়ে দিচ্ছে 600 টাকা পরিশোধ করা হয় নাই, তাহলে আমাদের স্যার দায় এটা তো তো ছিল অনেক হয়ে টাকা। গেছে। আমার দায় তো বেশি ছিল, 50,000 ছিল দায়। তাহলে এখন কি বাড়তেছে? আমার তো আর মাত্র 600 টাকা বাকি আছে। আচ্ছা, দায় কমে গেছে। দায় কমে গেছে স্যার। দায় কমে গেছে, তাহলে আমার দায়টা ডেবিট হয়ে যাবে আর রিভ্যালুয়েশন ক্রেডিট হবে। স্যার পার্ট দায় তো ডেবিট। ওকে তাহলে স্যার, এইভাবে এখানে আমাদেরকে, যেটা থাকবে আমরা সেটাই লিখবো। হ্যাঁ ওই টাকাটাই লিখবো, যতটুকু বাড়ছে বা যতটুকু কমছে সেই টাকাটাই লিখবো আমরা, ঠিক আছে? ভাইয়া, বলো। ভাইয়া এখানে 600 নট টু পেইড, এটা মানে কি বুঝাইছে? যে ছয় 600 মানে শুধু বাকি পরিশোধ আছে করা হয় নাই, 600 এরকম? 600 টাকা পরিশোধ করা হয় নাই, মানে বাকিটা পরিশোধ করা হয়ে গেছে, জাস্ট বাকিটা পরিশোধ 600 করানো বাকি। হয়ে গেছে, হ্যাঁ। প্যাসিভ ভয়েসে আচ্ছা দিছে আচ্ছা, আর কি। বুঝতে পারছি। হ্যাঁ, আমরা এখানে যখন জাবেদা করবো আমরা শুধু দেখবো যে সম্পদ বাড়লো কিনা কমলো কিনা, দায় বাড়লো কিনা কমলো কিনা, মানে এ, আম- বকেয়া বা অবচয় এগুলো দেখবো না। না না না, অবচয় টবচয় এগুলো দেখবো না, খালি সম্পদ দায় এগুলো হিসাব করে আমরা, আমরা ফরম্যাট যখন শিখেছিলাম তখন কিন্তু এগুলোই শিখেছিলাম। সম্পদ বৃদ্ধি পেলে কি হবে, সম্পদ হ্রাস পেলে, দায় বৃদ্ধি পেলে, দায় হ্রাস পেলে, হ্যাঁ আমরা কিন্তু ওইভাবেই শিখেছিলাম, ঠিক আছে, ফরম্যাট গুলো। তাহলে 1 থেকে 3, এই 3টা অঙ্ক আবার তোমরা একটু বাসায় করবা। 1 থেকে 3 হয়তো প্রবলেম বের হবে, কারণ নতুন চ্যাপ্টার এবং এইখানে অনেক কিছু জানার বিষয় আছে, অনেক কিছু একদিনে হবে না, আস্তে আস্তে শিখতে হবে। কারণ আমি একদিনে যদি তোমাকে চাপ দিয়ে দেই তাহলে তুমি পারবা না, কারণ চ্যাপ্টারটা অন্যান্য চ্যাপ্টার মতো এত ইজি না, একটু হার্ড। এই জন্য বাসায় প্র্যাকটিস না করলে তোমার মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? এই জন্যে একটু কষ্ট করে হলেও জ্যামিতির ফরম্যাট গুলো মুখস্থ করো আর অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে গেলে দেখবো যে দুই একটা একেবারে খুব ছোট ছোট সিলি সিলি প্রশ্ন বের হবে, যে এটা কি এরকম হবে না এরকম হবে, এরকম সিলি সিলি প্রশ্ন বের হবে। সেই প্রশ্নগুলো আগামী ক্লাসে করবা, যে ভাইয়া এটা করতে গিয়ে এই প্রবলেমটা হয়েছে, ঠিক আছে? তখন আমি সেটা সলভ করে দিব। তো যতটুকু শিখাইছি ততটুকু একটু প্র্যাকটিস করো, হ্যাঁ, 1 থেকে 3। তো আজকে তাহলে আমরা শেষ করে দিচ্ছি ক্লাস। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।